আসসালামু আলাইকুম। আজকে আমাদের কুইক কনভারসেশন হলো পড়াশোনা আর জব। পড়াশোনার টপিকে দুইটা পার্ট, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, একটা হচ্ছে স্কুলিং ভিসা। আপনাদের বোঝার স্বার্থে সহজে স্কুলিং ভিসা। আর সেকেন্ড পার্টে আলোচনা হলো জব ভিসা নিয়ে। তো আমরা আলোচনা শুরু করি। স্টুডেন্ট ভিসায় কিছু আমরা কমন প্রবলেম বরাবরের মতো ফেস করে আসছি। তার ভিতরে মূল যে প্রবলেমগুলো প্রকট আকার ধারণ করেছে, ফাইল ওপেনিং চার্জ লাগে না, আফটার ভিসা চার্জ লাগে না, অ্যাপ্লিকেশন ফি নাই, ডকুমেন্ট তৈরি করতে টাকা প্রয়োজন নাই, স্বল্প ব্যাংক সলভেন্সি হলে হবে, আপনার ইউনিভার্সিটি সিলেকশন এজেন্সিরা পূর্বের থেকেই করে রাখছে। তো এই যে যে কমন কিছু বড় বড় প্রবলেম, এবার মনে করেন তার ভিসা রিজেকশন হয়েছে, তাকে আবার বলা হচ্ছে যে ভাই তুমি অমুক দেশে অ্যাপ্লাই করো, কিন্তু তার ভিসা কেন রিজেকশন মিস করেছে বা রিজেকশন কেন হয়েছে সে ব্যাপারে কোনো কনফার্মেশন দেওয়া হচ্ছে না। তো এই সকল কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আজকে আমাদের ছোট্ট আলোচনা। তো শুরু করি। ধরেন আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার মাস্ট বি ইউনিভার্সিটির একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা কি? আপনার রেজাল্ট, আপনার আইএলটিএস, আপনার অর্থ, তাদের একটা ওভারঅল একটা বাজেট আপনাকে হাতে রাখতে হবে। এখন আমি বলছি না যে মাল্টার সাথে আপনি ইংলিশ কান্ট্রি তুলনা করেন বা ইংলিশ কান্ট্রির সাথে ইউরোপ কান্ট্রি তুলনা করেন, তারপরে একটা কথা থাকে যে আপনার কত পরিমাণ অর্থ হলে আপনি কোন কান্ট্রিতে কিভাবে বসবাস করতে পারবেন। যদি আমরা একটা একটা করে ধরি খুব দ্রুত, প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেশন চার্জ লাগে না। ভালো কথা, কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি মকুফ করে, কিন্তু এটা সবার ক্ষেত্রে না। এটা আপনি ইন্টারনেটে দেখতে পাবেন, এটা একটা মার্কেটিং টক। মার্কেটিং টকের সেকেন্ড টপিক হচ্ছে ফাইল ওপেনিং চার্জ লাগে না, আফটার ভিসা পেমেন্ট না দিলেও হবে বা কিছু ক্ষেত্রে লাগবে বা কম বেশি দিয়ে। ফাইল ওপেনিং চার্জ এটা একটা প্রতিষ্ঠানের এক এক রকম প্রক্রিয়া বা এক একটা সিদ্ধান্ত। আপনি ধরতে পারেন আমাদের ফাইল ওপেনিং চার্জ আমরা যখন একটা চার্জ করি, অনেকে প্রতিষ্ঠানটা ঘুরাই বলে যে হ্যাঁ আমাদের ফাইল ওপেনিং চার্জ 30,000 টাকা বা 20,000 টাকা, এখন ডিসকাউন্ট চলছে, আপনি এটা না দিলে হবে, ফাইল শুরু করেন। কিন্তু আমরা এটা বলি না। দ্বিতীয় কথা হচ্ছে যে ভিসার পরে কোনো টাকা লাগবে না, আফটার ভিসা। তাহলে প্রতিষ্ঠান কি ফাও কাজ করবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ভাবে কিছু টাকা লেনদেন হয়, ইউনিভার্সিটি থেকে একটা ব্যাপার স্যাপার আছে, এটা আমরা ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু তারপরেও একটা আফটার ভিসা চার্জ মানুষ নেয়। তার মানে যখন কোনো প্রতিষ্ঠান ফাইল ওপেন চার্জ নিচ্ছে না বা আফটার ভিসা চার্জ দিচ্ছেন না, তার মানে তিনি আপনার ঘাড়ের পরের থেকে কোনো না কোনো ভাবে টাকা উঠাই নিলেন। এটা ছোট কথা। তাহলে গেল কি ফাইল ওপেন চার্জ, আফটার ভিসা চার্জ, আর হচ্ছে এবার হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন নিয়ে একটা বড় প্রবলেম আছে আমাদের, বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলে। আমি সারা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবো না, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। দক্ষিণ অঞ্চল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, আমি এদেরকে বিশেষ করে বেচ করে কথা বলছি যে ডকুমেন্টেশন আপনার মনে করেন কতদিন আমাদের কাছে একজন আসছেন যে উনি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেননি, অথচ ওনাকে বলছে যে তুমি অনার্সে বিএসসি করতে পারবা, কিন্তু মজার ব্যাপার হলো একটা বিএসসি অ্যাপ্লাই করতে গেলে এসএসসি এইচএসসি সার্টিফিকেট দরকার, তার কাছে এইচএসসি বা ডিপ্লোমা সার্টিফিকেট অলরেডি নাই। এই যে ডকুমেন্টেশন রিলেটেড প্রবলেম, এটা এজেন্সিরা কখনোই আপনাদের সামনে ডিসক্লোজ করে না, কারণ 90% ক্ষেত্রে ডকুমেন্টেশন প্রবলেম আছে, যেটা আমরা আগে থেকে জানার চেষ্টা করি। এরপরে আছেন ব্যাংক সলভেন্সি। এখন আসে ব্যাংক সলভেন্সি নিয়ে অনেক কথাবার্তা আছে। সবাই শর্টকাটে বলে দেয় যে ব্যাংক সলভেন্সি অমুক দেশের ক্ষেত্রে এত টাকা হলে হবে, বাট কিভাবে হবে, কোথা থেকে টাকা সোর্স দেখাবেন, এই প্রত্যেকটা জিনিসই চিন্তার বিষয়। এখন ধরেন আপনার ব্যাংকে আছে 70 লাখ টাকা, আপনি এটা আপনার স্পন্সর আকারে আপনার প্যারেন্টস হিসেবে আপনি আপনার বাচ্চাকে দেখাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 70 লাখ টাকার আয়ের সোর্স কি এবং এটা লিগ্যাল ওয়েতে আছে কিনা, এইগুলো তৈরি করাকে বলা হয় হচ্ছে ডকুমেন্টেশন। অনেক সময় আমরা ফেস করি যে ভাইয়া আমাদের অ্যাপ্লিকেশন করলাম, ভিসা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তো ভিসা না হলে কিছু টাকা তো কাটা যাবে, কারণ আপনি অ্যাপ্লিকেশন ফি, ইন্স্যুরেন্স, আপনি ঢাকায় যাচ্ছেন, আপনি আইএলটিএস করতেছেন, আপনি এমবাসি ফেস করতে যাতায়াত করতেছেন, মেডিকেল করছেন, তো এইগুলো তো কস্টিং আপনার কেউ ফেরত দিবে না, এটা তো আপনার কোনো না কোনো ভাবে যাবে। যেমন আমরা অনেক ক্ষেত্রে এরকমও ফেস করেছি যে অ্যাপ্লাই করেছে, এমবাসিতে যায়নি ফাইল, এম্বাসিতেও বলতে আপনি ধরেন এম্বাসি বা বিএফএস গ্লোবালে যায়নি, তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমার ভিসা হয়নি। এই যে যে সমস্যাগুলা, এগুলোর জন্য আমরা অলওয়েজ আপনাকে দোষ দিয়ে থাকি, আপনাকে বলতে আমরা ক্লায়েন্টকে দোষ দিয়ে থাকি, কারণ উনি কখনোই রিসার্চ করেন না। আচ্ছা, আর একটা টপিক আছে, আমরা কিছু মার্কেটিং টকের শিকার হই যে আপনি ডিপ্লোমা কোর্স করেন আপনি অনার্সে সমমান পাবেন। আসলে না, ডিপ্লোমা কোর্সের সাথে অনার্সের কোনো সমমান নাই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফার, আপনি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হন, এরপর আপনি ক্রেডিট ট্রান্সফার করে অমুক দেশে চলে যেতে পারবেন। আমি বলছি না ক্রেডিট ট্রান্সফার করা যাবে না, অবশ্যই ক্রেডিট ট্রান্সফার করা যাবে, কিন্তু আপনাকে জানতে হবে যে আমি এ দেশের থেকে বি দেশে ক্রেডিট ট্রান্সফার করাকালীন সময় আমার কি কি ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্টকে আদৌ আমি জোগাড় করতে পারবো কিনা, নাকি আপাতত আমি দেশের বাইরে যাওয়ার জন্য দ্রুত গতিতে এ দেশে ঢুকে যাচ্ছি, এরপরে আমি ওইখানে পড়লাম 2 বছর, পড়ার পরে আমি বিদেশে যখন চেঞ্জ করব, তো তখন যে রিকোয়ারমেন্ট গুলো আমার লাগবে সেগুলো আদৌ আমার আছে কিনা। এই যে ক্রেডিট ট্রান্সফারের কথা, এইটা আমরা সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বিশেষ করে আমরা যখন সামনাসামনি কথা বলি, আমরা বলি যে ক্রেডিট ট্রান্সফার একটা হ্যাসেল, এটা আপনারা যতটা ইজি মনে করেন ব্যাপারটা ততটা ইজি না। এখন আসেন একটা আরেকটা প্রবলেম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট কম।
এখন ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের যে রেজাল্ট বলতে পারেন আইএলটিএস, পিটি, টোফেল, এটা যে মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা আপনার একটা ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে এটা লাগবে। এর ভিতরে কোনো শর্টকাট নাই। অনেক সময় কিছু নো ব্যান্ড লেস দেন, কিছু কম বেশি, অনেক সময় অনেক এম্বাসি বা অনেক ইউনিভার্সিটি এগুলো বিবেচনায় আনে, কিন্তু এগুলো ঝড়ে বক পড়ার মতো। এটা মানে রিয়েল লাইফে যে সবসময় ইরেগুলারিটি হবে ব্যাপারটা এরকম না। এরপরে আরেকটা কমন টপিক আছে, সেটা হলো ধরেন এটা একটু ধরেন এরকম যে আপনি এম্বাসির জানুয়ারি মাসে আপনার ক্লাস আরম্ভ হবে, আপনার ব্যাংক রেডি নাই, কথাটা বুঝছেন, জানুয়ারি মাসে ক্লাস আরম্ভ হবে, ব্যাংক সলভেন্সি রেডি নাই, আপনি যাচ্ছেন এজেন্সিতে, এজেন্সি বলছে কোনো ব্যাপার না, আপনি কাজ শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আপনার জানুয়ারি মাসে যদি আপনার এম্বাসি ফেস করতে হয় বা ক্লাস আরম্ভ হয়, তাহলে আপনার এম্বাসি ফেস করতে হবে অ্যাট লিস্ট 2 মাস আগে। তার মানে আমি ধরে রাখছি নভেম্বরে যদি আপনার এম্বাসি ফেস করতে হয়, তাহলে আপনাকে ব্যাংক রেডি করতে হবে আরো আগে। তাহলে আপনি এখন হিসাব করেন যে একটা মানুষ যখন এজেন্সির কাছে যাচ্ছেন, তাহলে এজেন্সি যখন আপনাকে উৎসাহ দিচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেন, কিন্তু আপনার স্বাভাবিক সেন্স তো এটা মাথায় আসতে হবে যে কি জন্য এটা কিভাবে হচ্ছে বা এত সময় আমার কাছে আছে কিনা, এই আর কি। তো আমরা আজকে অন অ্যান অ্যাভারেজে কিছু কিছু টপিক সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এক হচ্ছে যে ফাইল চার্জ নেওয়ার ব্যাপারগুলো, তারপর হচ্ছে ব্যাংক সলভেন্সি, ডকুমেন্ট, তারপর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপর আরেকটা টপিক ভুলে গিয়েছি, আরেকটা টপিক একটু আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে কোনো সময় দেখবেন আপনাকে এজেন্সি ইউনিভার্সিটি টার্গেট করে দেয়। আপনি ধরেন আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে আমি এবিসি ইউনিভার্সিটি দিতে পারবো বা পিকিউআরএসটি দিতে পারবো। তার মানে অলরেডি আপনার ডিসাইডেড তারা যে আপনি নো ম্যাটার হোয়াট, আপনি যদি বৈধ ক্যান্ডিডেট হন দেন ইউ গো টু দা পিকিউ ইউনিভার্সিটি, বা আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটি ক্যান্ডিডেট হন আপনাকে তারপরেও যেতে হবে খুলনা ইউনিভার্সিটি, কারণ তাদেররা অলরেডি সিলেক্ট করে রেখেছেন। আপনি যে রেজাল্ট দিয়ে হোল্ড করেন না কেন, আপনার জন্য তাদের ওই 2-3টা ইউনিভার্সিটি সিলেক্টেড। তো এই ক্ষেত্রে আমাদের একটা সাজেশন হচ্ছে যে যখন আপনি কোনো জায়গায় যাবেন বা কোথাও কথা বলবেন, তো আপনি অবশ্যই 10টা ইউনিভার্সিটির নাম নিয়ে যাবেন। এরপরে আমরা যেমন আমাদের সব ইউনিভার্সিটি অথবা নাই, তারপর আমরা তখন কম্পেয়ার করে একটা অল্টারনেটিভে আরেকটা আমরা দিতে। আমরা তো এতক্ষণ স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। এবার আসেন স্কুলিং ভিসা। স্কুলিং ভিসা হচ্ছে সহজে বোঝার জন্য আপনাদের জন্য আমরা বলি স্কুলিং ভিসা। স্কুলিং ভিসা বেসিক্যালি আসলে 2টা জিনিস খুবই প্রয়োজন। একটা হচ্ছে অর্থ, যিনি প্যারেন্টস তাদের সচ্ছল হতে হবে, কারণ অর্থ এখানে একটা মূল ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার বয়স। বাচ্চার বয়স আপনি ধরতে পারেন 4 বছর থেকে ম্যাক্সিমাম 14 বছর, আসলে 14 বছর উপরে হয় এটা ব্যতিক্রম, 14 বছর ইজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই 2টা জিনিস যদি ঠিকঠাক মতো থাকে তাহলে স্কুল ভিসা করা সম্ভব। স্কুল ভিসার কিছু কমন প্রশ্ন আছে, বাবা মাকে আইএলটিএস লাগে, প্রশ্নের উত্তর না। বাচ্চার লাগে, প্রশ্নের উত্তর না। সবাই মিলে, দ্বিতীয় প্রশ্ন, আমরা কি সব ফ্যামিলি মেম্বার মিলে একসাথে ফ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনারা সবাই মিলে একসাথে ফ্লাই করতে পারবেন। তৃতীয়, বাবা মা কি কাজ করতে পারবেন? হ্যাঁ, বাবা মা কাজ করতে পারবেন ক্যাশে। এখন প্রশ্ন হচ্ছে কি, বাবা মা কি পিআর পাবেন? অবশ্যই বাবা মা পিআর পাবেন যদি তারা ওই দেশে নিয়ম কানুন মেনে চলাচল করে থাকেন। এরপরে আরেকটা প্রশ্ন আছে, স্কুলিং ভিসায় কি আমরা ইউরোপ কান্ট্রির ব্যাপারে যেতে পারবো বা ইউরোপে যে আমরা এটা করতে পারবো? এখানে আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আমরা ইউরোপ কান্ট্রি রিলেটেড স্কুলিং ভিসা করি না, এটা আমরা বলতে পারবো না। তো স্কুলিং ভিসা ইন শর্টে আমরা বলি সচ্ছল পরিবারে ফ্যামিলি নিয়ে একত্রে বেরোয় যাওয়ার একটা গেটওয়ে হচ্ছে স্কুলিং ভিসা। এই ছিল আমাদের আজকে ছোটখাটো একটা আলোচনা, কুইক কনভার্সেশন কনভারসেশন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।